আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কোভিড-19 ভাইরাসের কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যে কারণে শৈবর আইডিয়াল পাবলিক কলেজ অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করেছে। উক্ত অনলাইন ভিত্তিক ক্লাসে আমি সৈকত পরামানিক জীববিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনার বিষয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা তোমরা নবম দশম শ্রেণীতেও কিছু স্টাডি করেছো। এইচএসসি লেভেলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা একটু বিস্তারিত এবং একটু বিশদ আকারে বর্ণনা করা আছে। আমরা এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার সম্পূর্ণ বিস্তারিত ইনশাল্লাহ জানার চেষ্টা করব। আসো প্রথমেই জেনে নেই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের শব্দতত্ত্ব। যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দের অর্থ জিন প্রকৌশল, কিন্তু এর যদি সরাসরি অর্থ আমরা অনুবাদ করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে জেনেটিক শব্দের অর্থ বংশগতি আর ইঞ্জিনিয়ারিং শব্দের অর্থ প্রকৌশল। তাহলে অর্থ কি দাঁড়াইল? জিন প্রকৌশল, বংশগতি প্রকৌশল, কিন্তু আমরা লিখি জিন প্রকৌশল। এর কারণ কি? দেখো, জেনেটিক শব্দের অর্থ বংশগতি। বংশগতি কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জন্য এখানে যে শব্দটা ব্যবহার করছে জিন, জিন প্রকৌশল। আবার এটাও জেনে রাখা দরকার যে জিন কি। যদি রাসায়নিকভাবে আমরা জিনের সংজ্ঞা দেই তাহলে জিন হলো যে ওই জিনিস যা ডিএনএ অণুর কয়েকটি বেস নিয়ে এক একটি অংশ যা কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা একাধিক বৈশিষ্ট্যের কারণ হয়, এমন ডিএনএ অণুর অংশটুকুকে বলা হয় জিন। আর এই জিন নিয়ে যে প্রকৌশল, এই ডিএনএ নিয়ে যে প্রকৌশল, আমি আগেই বলছি যে জিন মানেই হলো ডিএনএ অণুর অংশ, অর্থাৎ ডিএনএ হলো জিন। তাহলে এই ডিএনএ নিয়ে জিন নিয়ে যে প্রকৌশল বা যে প্রযুক্তি পরিচালনা করা হয় তাই হইল জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং শব্দের অর্থ প্রকৌশলী, প্রকৌশল এবং ইঞ্জিনিয়ার যারা তাদেরকে আমরা প্রকৌশলী বলি এবং এরা উচ্চ মর্যাদা সম্পন্ন। কিন্তু এর আর একটা সিনোনিমি অর্থ যদি তুমি করো তাহলে সেই ক্ষেত্রে দেখবা যে ইঞ্জিনিয়ারিং শব্দের অর্থ প্রকৌশল, আবার এই প্রকৌশলের আরেকটা যদি সহজ শব্দ অর্থ যদি তুমি করো তাহলে এর অর্থ দাঁড়ায় মিস্ত্রি। এই আমরা মিস্ত্রি বলতে একটু নিম্ন জাতের, যেমন এই ইলেকট্রিক মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি এরকমটা বলে থাকি। তবে এই প্রকৌশলও কি এক প্রকার মিস্ত্রিজনিত কাজ। এখন এই মিস্ত্রি বা প্রকৌশলের কাজ কি? এই মিস্ত্রি বা প্রকৌশলের কাজ তোমরা দেখবা যে এই মিস্ত্রি বা প্রকৌশলের কাজ হলো দুইটা। এরা কোনো তৈরিকৃত জিনিস বা কোনো গঠনতান্ত্রিক জিনিসগুলার যদি কোনো ত্রুটি হয় বা কোনো অংশ যদি নষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তারা মেরামত করে, অথবা কোনো নতুন জিনিসকে এরা নতুনভাবে তৈরি করে, বা মানে কোনো জিনিসকে নতুনভাবে এরা তৈরি করে, নয়তোবা কোনো জিনিসকে ত্রুটিপূর্ণ জিনিসকে এরা মেরামত করে। এই দুইটা কাজ হলো মিস্ত্রি বা প্রকৌশলের। তো এখন এই ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলের কাজ আমরা নির্ণয় করলাম দুইটা। এক, যে এরা কোনো ত্রুটিপূর্ণ জিনিসকে মেরামত করবে, নয়তো এরা নতুনভাবে তৈরি করবে। তাহলে এই দুইটা জিনিস থেকে এখন আমরা জিন প্রকৌশল অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা দেব। অর্থাৎ এখন এই ক্ষেত্রে যে জিনিসটা তারা করবে, মানে যে জিনিসগুলোর মেরামত কিংবা নতুন তৈরি করবে, সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম কিন্তু জিন। জিনকে, ত্রুটিপূর্ণ জিনকে এরা কী করবে? মেরামত করবে, অথবা নতুনভাবে তারা জিন সংশ্লেষণ করবে। তাহলে অর্থটা এরকম দাঁড়ায়। আর এরকম অর্থ থেকে আমরা সংজ্ঞা দিতে পারি যে কোনো নতুন জিন সংশ্লেষণ বা কোনো ত্রুটিপূর্ণ জিনকে আণবিক লেভেলে সংশোধন করা কিংবা কোনো ক্রোমোজোম থেকে কোনো নির্দিষ্ট জিনকে পৃথক করে অন্য জিনে কার্যকরভাবে স্থানান্তর করার প্রক্রিয়ার নাম হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে আর একটা কথা খুব জরুরি, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো যে আমরা অনেক সময় রিকম্বিনেন্ট ডিএনএ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে একটা বিষয় হিসেবে কল্পনা করি। আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রধান অংশ রিকম্বিনেন্ট ডিএনএ। তবে রিকম্বিনেন্ট ডিএনএ মানেই
জেনেটিক ইঞ্জিনিয়ারিং নয়। কারণ যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অর্থ দ্বারাই নতুন জিন তৈরি করা, কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ মানে যে কোনো কাঙ্ক্ষিত জিনের সমন্বয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা এবং অন্য জীবের জিনোমে কার্যকরভাবে স্থানান্তর করাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা নতুন জিন সংশ্লেষণ কিংবা তোমার রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা বা ত্রুটিপূর্ণ জিনকে সংশোধন করা বা ডিএনএর অনুলিপন অথবা ডিএনএকে বিশুদ্ধকরণ, এরকম সামগ্রিক বিষয়গুলোরে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা অন্যতম ধাপ, অন্যতম প্রক্রিয়া হলো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা। এখন আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার প্রক্রিয়া এবং তা কার্যকরভাবে অন্য জীবের জিনোমে স্থানান্তর করার প্রক্রিয়াগুলা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো এই ক্ষেত্রে একটা গল্প বলি, সেটা হলো যে তোমার বাড়িতে ধরো দুইটা আম গাছ আছে। একটা আম গাছের আমগুলা হয় অনেক ছোট ছোট কিন্তু অনেক মিষ্টি, আর একটা আম গাছ আছে যে আম গাছের আমগুলা হয় অনেক বড় বড় কিন্তু অনেক টক। তাহলে এরকম চিন্তা মনের ভিতরে উদয় হতেই পারে যে এই বড় আম গাছের মতো যদি আমটা বড় বড় হইতো আর এই ছোটোটার মতো যদি আমটা মিষ্টি হইতো তাহলে অনেক ভালো হইতো। এইরকম চিন্তাধারা থেকেই মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগ, যে এই মিষ্টি বৈশিষ্ট্যটা যদি বড় আমের ভিতরে প্রবেশ করানো যাইতো তাহলে আমটাও বড় হইতো, স্বাদেও মিষ্টি হইতো। এরকম চিন্তাধারা থেকেই আসলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা উদ্যোগ করছে। তো এখন আসো যে যদি আমরা এটা করতে চাই যে এই মিষ্টি বৈশিষ্ট্যটা তোমার এই বড় আম গাছে মানে টক আম গাছে প্রবেশ করাইতে গেলে যে সকল প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে, যে সকল নিয়মগুলো মাইনে চলতে হবে, সেই সকল প্রক্রিয়ার কথা এখন আমরা আলোচনা করব। এই প্রক্রিয়ার সর্বপ্রথম ধাপ হলো কাঙ্ক্ষিত জিন শনাক্তকরণ ও পৃথকীকরণ। কাঙ্ক্ষিত জিন জিনিসটা কি? আমি কিছুক্ষণ আগেই বলছি যে এই মিষ্টি বৈশিষ্ট্যটা, তাহলে আমাদের দরকার কোনটা? ওই মিষ্টি হওয়ার জন্য যে জিনটা দায়ী ওই জিনটা দরকার। তাহলে এখানে কাঙ্ক্ষিত জিন কোনটা? কাঙ্ক্ষিত জিন হলো ওই জিনটা যে জিনটা আম মিষ্টি হওয়ার জন্য দায়ী। তাহলে এই জিনটাকে খুঁজে বের করা বা একে শনাক্ত করা, আইডেন্টিফাই করা হলো প্রথম কাজ। একটা জীবের কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমের ভিতরে মূলত ডিএনএ থাকে। এই ডিএনএর যে কোনো একটা অংশ এই মিষ্টি বৈশিষ্ট্যের জন্য দায়ী। এখন কোন অংশটুকু বা কোন জিনটুকু যে এই মিষ্টির জন্য দায়ী সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, মানে কিভাবে শনাক্ত করতে পারি? এর জন্য ডিকশনারি আছে, সেই ডিকশনারি থেকে খুঁজে বের করেও দেখা যেতে পারে। আবার তোমার জেনেটিক্যালি প্রোব প্রক্রিয়ায় বা পিসিআর প্রক্রিয়ায় আস্তে আস্তে গবেষণা করে ওই কাঙ্ক্ষিত জিনকে নির্বাচন করা যায় বা শনাক্ত করা যায়। তো এই প্রক্রিয়ায় প্রথমে আমরা কাঙ্ক্ষিত জিনকে চিহ্নিত করব যে আসলে এই জিনটা এই আম মিষ্টি হওয়ার জন্য দায়ী। ওই জিনটাকে চিহ্নিত করার পর বা শনাক্তকরণ করার পর তারপর কি করব? ওই জিনটাকে পৃথক করে নিয়ে আসতে হবে। তাহলে ওই জিনটার অবস্থান কোথায়? আমি আগেই বলছি যে কোষের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, তার ভিতরে জিন। তাহলে অনেক ভিতরের একটা বিষয়। তো অনেক ভিতরের একটা বিষয়। তো সেই ক্ষেত্রে এত ভিতর থেকে, এত গভীর থেকে এটা কিভাবে পৃথক করা যায়? এই জন্য প্রথমে কাঙ্ক্ষিত উদ্ভিদ থেকে কোষ সংগ্রহ করতে হবে। কোষ সংগ্রহ করার পর তা লাইসিস করতে হবে। লাইসিস শব্দের অর্থ ভেঙে ফেলা, কোনো জিনিসকে ভেঙে ফেলা। সেই ক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রয়োগ করে আমরা কোষকে ভাঙতে পারি। কোষ ভাঙার পর দেখা যাবে যে এই ক্ষেত্রে শর্করা, প্রোটিন, লিপিড, এই সমস্ত জিনিস, আরএনএ, এগুলো সকল কিছুই ডিএনএর সাথে মিশ্রিত অবস্থায় আছে। ডিএনএর সাথে মিশ্রিত অবস্থায় আছে। তো এই যে ডিএনএর সাথে এতগুলা জিনিস যে মিশ্রিত, এখান থেকে এখন ডিএনএকে কীভাবে পৃথক করা যায়? সেই ক্ষেত্রে সিজিয়াম ক্লোরাইডের দ্রবণে ডিএনএকে একটা সেন্ট্রিফিউগাল যন্ত্রের ভিতরে নিয়ে তা
নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ঘোরানোর ফলে দেখা যাবে যে ডিএনএর একটা আলাদা ব্যান্ড তৈরি হয়েছে, অর্থাৎ শর্করাগুলা, প্রোটিনগুলা, লিপিডগুলা এগুলা সব আলাদাভাবে হয়ে যাবে। সেই ক্ষেত্রে ডিএনএটাও কী হবে, আলাদা হয়ে যাবে এবং আলাদা একটা ব্যান্ড তৈরি হবে। ব্যান্ড তৈরি হওয়ার পর ডিএনএকে সেইখান থেকে পৃথক করা হবে এবং রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধ করতে হবে। তো এইভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জিন, ওই মিষ্টি হওয়ার যে জিন, এই জিনটা আমরা শনাক্ত ও পৃথক করতে পারি। তো জিনটাকে পৃথক করার পর এই যে এখানে আমি দেখাইছি যে একটা কোষ হতে কাঙ্ক্ষিত জিন এইভাবে পৃথক করা। তো এই ক্ষেত্রে ডিএনএ পৃথক করার পর কি করতে হবে, যে একটা ডিএনএর মধ্যে আমি আগেই বলছি যে একটা ডিএনএর মধ্যে অনেকগুলো জিন থাকে, তার মধ্যে মানে ডিএনএর এক একটা অংশ এক এক ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর এই প্রত্যেকটা অংশই এক একটা জিন হিসেবে পরিচিত। তো আমাদের কিন্তু ডিএনএর পুরা অংশটা লাগবে না, আমাদের কি লাগবে, আমাদের লাগবে ওই অংশটুকু যে অংশটুকু মিষ্টি হওয়ার জন্য দায়ী। তাহলে কোন অংশটুকু মিষ্টি হওয়ার জন্য দায়ী তা আমি আগেই বলছি যে ওটা কিভাবে শনাক্ত করতে হবে। শনাক্ত করার পর ওই মিষ্টি হওয়ার জন্য যে অংশটুকু দায়ী ওই অংশটুকু কেটে নিয়ে আসতে হবে। আর এইটা কাটার জন্য এক প্রকার এনজাইম ব্যবহার করা হয়, এই এনজাইমগুলোরে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন শব্দের অর্থ কর্তনকারী, আর এনজাইম তো এনজাইম, তাহলে কর্তনকারী এনজাইম। তো এই কর্তনকারী এনজাইম জিনিসটা কি, এটা আসলে মূলত ব্যাকটেরিয়ার দেহে পাওয়া যায় এক প্রকার এনজাইম যার নাম রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইম এই ব্যাকটেরিয়ার দেহে ভাইরাল ডিএনএকে কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই রেস্ট্রিকশন এনজাইম দ্বারাও যে কোনো জিনের ক্ষেত্রে বা অর্থাৎ যে কোনো ডিএনএর ক্ষেত্রে এটা প্রয়োগ করে নির্দিষ্ট অংশ কেটে নেওয়া যায়। অতএব রেস্ট্রিকশন এনজাইমের সংজ্ঞা আমরা দিতে পারি যে সকল এনজাইম ডিএনএর সুনির্দিষ্ট সিকোয়েন্স কেটে দিতে পারে এই সকল এনজাইমগুলোরে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। বিভিন্ন ব্যাকটেরিয়ার দেহে বিভিন্ন প্রকার রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যায়। এ পর্যন্ত প্রায় 250 প্রকারের রেস্ট্রিকশন এনজাইম পাওয়া গেছে। তো এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা ডিএনএর সুনির্দিষ্ট অংশ অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত অংশ, যে অংশটুকু আমাদের জন্য দরকার, যে অংশটুকু মিষ্টি হওয়ার জন্য দরকার, ওই অংশটুকু ডিএনএ হতে আমরা রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে কেটে নিতে পারি। এই যে এইখানে আমরা চিত্রের মধ্যে দেখাইছি যে আমাদের এই অংশটুকু হলো মূলত মিষ্টি হওয়ার জন্য দায়ী, এই অংশটুকু মূল ডিএনএ হতে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে নিয়ে আসছি। তো এই জিনটাকে বহন করার জন্য একটা বাহক দরকার, আর এই বাহকের উৎস কোথায়, মূলত এই বাহকের উৎস ব্যাকটেরিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে আমরা রেস্ট্রিকশন এনজাইমটা ব্যবহার করলাম এটার উৎস কিন্তু ছিল ব্যাকটেরিয়া। এখন আবার আমরা বাহক নির্বাচন করলাম, এই বাহকটাও কিন্তু কি ব্যাকটেরিয়া। পরবর্তীতে আরও অনেক ধাপ আছে, যে ধাপগুলো তো আমাদের ব্যাকটেরিয়ার উপরে নির্ভরশীল হতে হয়। তাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা প্রায় বেশিরভাগ অংশটাই ব্যাকটেরিয়া বা অণুজীবের উপরে নির্ভরশীল। এখন ব্যাকটেরিয়ার দেহে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে, এই ডিএনএকে প্লাজমিড বলে। আবারও বলি, ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম বহির্ভূত মানে ক্রোমোজোমের বাইরে একটা বৃত্তাকার ডিএনএ থাকে, এই বৃত্তাকার ডিএনএগুলোরে বলা হয় প্লাজমিড। আর এই প্লাজমিড হলো আমাদের কাঙ্ক্ষিত জিনের বাহক। এই কাঙ্ক্ষিত জিনের সাথে একে সংযোগ প্রাণীতে আমরা পৌঁছায় দিতে পারবো। তাহলে এখানে বাহক হলো কে, প্লাজমিড, আর এই প্লাজমিডের উৎসকে ব্যাকটেরিয়া। আর প্লাজমিডের সংজ্ঞাটাও আমি বলে দিয়েছি যে ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম বহির্ভূত যে বৃত্তাকার ডিএনএ থাকে একে বলা হয় প্লাজমিড। তো প্লাজমিড ব্যাকটেরিয়ার দেহ থেকে সংরক্ষণ করার পর বা বের করার পর আমরা কি করব, যে এইখানে যে আমাদের কাঙ্ক্ষিত জিন যতটুকু পরিমাণ কেটেছিলাম ঠিক ওইটুকু পরিমাণ প্লাজমিডের মধ্য থেকে কেটে নেব। এই ক্ষেত্রেও যে জিনিসটা ব্যবহার করা হবে সেই জিনিসটার নাম হলো রেস্ট্রিকশন এনজাইম। এই ক্ষেত্রেও আমরা রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে এইটার সম পরিমাণ করে প্লাজমিড অংশটা কেটে নেব। কেটে নেওয়ার পর
আমাদের কাঙ্ক্ষিত অংশ এই প্লাজমিড অংশের সাথে জুড়ে দিতে হবে। আর এই জুড়ে দেওয়ার জন্য যে এনজাইমটা ব্যবহার করা হয় সেই এনজাইমের নাম হলো লাইগেজ এনজাইম, ডিএনএ লাইগেজ এনজাইম। এই ডিএনএ লাইগেজ এনজাইমের সহযোগিতায় এই কাঙ্ক্ষিত জিন এই প্লাজমিড অংশের এইভাবে জুড়ে দেওয়ার পর যে ডিএনএটা তৈরি হয় সেই ডিএনএটার নাম হলো রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়া কিন্তু এই পর্যন্ত। তো এইভাবে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার পর এখন এইটার যে কাজটা আমরা করলাম এই কাজটা কি সঠিক হয়েছে কিনা, এই সঠিক হওয়ার জন্য এর কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। আর একে মূল্যায়ন করার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে তা অন্য একটা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো লাগবে। তো এই ক্ষেত্রে অন্য ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানোর ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াগুলো সবচাইতে বেশি ব্যবহার করা হয় ওই ব্যাকটেরিয়াগুলো হলো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমোফেসিস বা ইস্টেরেসিয়া কোলাই। এই সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন করা হয় এই সমস্ত ব্যাকটেরিয়া দিয়ে সবচেয়ে বেশি। আমি আগেই বলছিলাম যে ব্যাকটেরিয়া বা অণুজীব এই রিকম্বিনেন্ট ডিএনএ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের নতুন তৈরি এই রিকম্বিনেন্ট ডিএনএ আমরা কি করব, আর একটা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাবো। এই ক্ষেত্রে কোন কোন ব্যাকটেরিয়াগুলো নির্বাচন করা হয়, সবচাইতে বেশি নির্বাচন করা হয় অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমোফেসিস এবং ইস্টেরেসিয়া কোলাই ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ার দেহে যদি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করাতে চাই তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সকল ব্যাকটেরিয়া এই বহিরাগত কোনো প্লাজমিড সহজ অবস্থায় নিতে চায় না। সেই জন্য কি করতে হয়, ক্যালসিয়াম সমৃদ্ধ দ্রবণে যদি হিট শক করা হয় মানে তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাপমাত্রা প্রয়োগ করা হয়, তো সেই ক্ষেত্রে এই সকল ব্যাকটেরিয়া এই প্লাজমিড গ্রহণ করে। যখন কোনো ব্যাকটেরিয়া বহিরাগত প্লাজমিড গ্রহণ করে তখন সেই সকল ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। তবে এইখানে আর একটা জিনিস খেয়াল করবা যে এইখানে কিন্তু আমি ক এবং খ নম্বরের জন্য অনেকগুলো প্রশ্ন বলছি। তার মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা ক বা খ নম্বরের প্রশ্নের মধ্যে আসতে পারে, প্লাজমিড এটা ক বা খ নম্বরের প্রশ্নের মধ্যে আসতে পারে। তারপর এই যে এখানে রিকম্বিনেন্ট ডিএনএ ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া এগুলো কিন্তু ক বা খ নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে। তো পড়ার সময় এই সকল বিষয়গুলো একটু বেশি করে খেয়াল করবো ইনশাআল্লাহ। তো ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া তৈরি করার পর তারপর আমরা যে মূল্যায়নের কথা চিন্তা করছিলাম সেই মূল্যায়নের মধ্যে চলে যাব। এখন আসো যে মূল্যায়ন কি, আবার মূল্যায়ন কি জানতে চাই, মূল্যায়ন সম্পর্কে যে জিনিসটা জানতে চাই সেই জিনিসটা হলো যে আমাদের এই যে নতুন ডিএনএ আমরা তৈরি করছি এই ডিএনএ কি সচল আছে কিনা। যদি এই ডিএনএ অনুলিপন করতে পারে মানে নতুন ডিএনএ, এই ডিএনএ থেকে যদি নতুন ডিএনএ তৈরি হয় তাহলে বোঝা যাবে যে এই ডিএনএর কার্যক্রম সফল হয়েছে। আর যদি এগুলা থেকে নতুন ডিএনএ তৈরি না হয় মানে অনুলিপন যদি না হয় তাহলে বোঝা যাবে যে এই ডিএনএর কার্যক্রম ঠিকঠাক হয় নাই। এই জন্য আমরা কি করলাম, এটাকে একটা ব্যাকটেরিয়া দেহে প্রকাশ করাইলাম। তারপর এই ব্যাকটেরিয়াগুলোকে আবাদ মাধ্যমে চাষ করব। আবাদ মাধ্যমে চাষ করলে দেখা যাবে যে এই ব্যাকটেরিয়া থেকে অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। এই অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি হওয়ার পর আমরা দেখব যে নতুন যে ব্যাকটেরিয়াগুলো হয়েছে সেই ব্যাকটেরিয়ার দেহে যে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো হয়েছিল এই রিকম্বিনেন্ট ডিএনএগুলা এই নতুন ব্যাকটেরিয়া দেহে পাওয়া গেছে কিনা। যদি এগুলা পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এই যে আমাদের যে ডিএনএটা তৈরি ছিল এই ডিএনএটা অনুলিপন করছে, অনুলিপনের ফলেই নতুন ব্যাকটেরিয়ার দেহে এই রিকম্বিনেন্ট ডিএনএ পাওয়া গেছে। আর যদি এরা অনুলিপন না করে তাহলে নতুন ব্যাকটেরিয়া দেখে এগুলো পাওয়া যাবে না, যে কার্যক্রমটা সঠিক হয় না, এটা আবার নতুন করে করা লাগবে। তো এইভাবে ব্যাকটেরিয়া মূল্যায়ন হওয়ার পর আমাদের এই কাঙ্ক্ষিত জিনটা কি করতে হবে, আমাদের কাঙ্ক্ষিত উদ্ভিদ দেহে প্রবেশ করানো লাগবে। কোথায় প্রবেশ করানোর কথা ছিল, ওই টক জাতীয় বড় আমের কাছে। তো এই উদ্ভিদে যদি আমাদের প্রবেশ করাতে হয় সেই ক্ষেত্রেও কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয়। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, সেই ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া দ্বারা ওই উদ্ভিদের বিভাজনক্ষম অংশ অর্থাৎ সবচাইতে বেশি বিভাজন হয় সবচাইতে ভাজক টিস্যু সম্পন্ন অংশ যেগুলো আছে, যেমন উদ্ভিদের কচি পাতা, কচি কাণ্ড, এগুলার মধ্যে ভাজক টিস্যু বেশি থাকে এবং দ্রুত বিভাজিত হয়। এই সকল অংশ দ্বারা সংক্রমিত করতে হবে। এই সংক্রমণ বিভিন্ন পদ্ধতিতে করা যায়। সেক্ষেত্রে তোমার সরাসরি ওই অংশগুলো কেটে
ব্যাকটেরিয়ার সংস্পর্শে এনে একে সংক্রমিত করা যায়, অথবা ইলেকট্রোপোরেশন প্রক্রিয়ার মাধ্যমে করা যেতে পারে। যে পোরেশন শব্দের অর্থ ছিদ্র, ইলেকট্রো মানে ইলেকট্রিক মানে বিদ্যুৎ দ্বারা ছিদ্র তৈরি করে সেই ছিদ্রের মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো। কোথায় প্রবেশ করাবো? কাঙ্ক্ষিত উদ্ভিদের বিভাজনক্ষম অংশের মধ্যে প্রবেশ করাবো। তো সেইখানে প্রবেশ করার পর ওই অংশটুকু, যে অংশটুকুর মধ্যে আমরা এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া অর্থাৎ এই রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়া প্রবেশ করাইছিলাম, ওই অংশটুকু আমরা টিস্যু কালচার প্রক্রিয়ায় করে ক্লাস সৃষ্টি করে মুকুল তৈরি করে সেইখান থেকে নতুন উদ্ভিদ তৈরি করব। এইভাবে যে উদ্ভিদ তৈরি হয় তাদেরকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ, বা যদি প্রাণীর ক্ষেত্রে হয় তবে সেই ক্ষেত্রে ট্রান্সজেনিক প্রাণী। বর্তমান এই পদ্ধতিটা এত উন্নত যে এটা ইচ্ছা করলে উদ্ভিদের কোষ প্রাণীর কোষ উদ্ভিদে স্থানান্তর করা যায়। তো এই প্রক্রিয়ায় যখন আমরা এটা প্রবেশ করাইলাম, ওই কাঙ্ক্ষিত জিন যখন আমরা কাঙ্ক্ষিত উদ্ভিদের দেহে প্রবেশ করাইলাম এবং ওইটা যখন টিস্যু কালচার প্রক্রিয়ায় নতুন চারা তৈরি করলাম, ওই চারা রোপণ করলে দেখা যাবে যে ওই গাছের মধ্যে যে বড় আম আছে এবং সাথে ওই যে ছোটো আমের যে মিষ্টি বৈশিষ্ট্য, এই মিষ্টি বৈশিষ্ট্য পাওয়া গেছে। এই প্রক্রিয়া অবলম্বন করে বর্তমানে অনেক উন্নত প্রজাতি তৈরি করা হয়েছে। তো আশা করি যে আমার লেকচারটা সবাই তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সচেতন থাকবা এবং সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।